তারানাথ তান্ত্রিকের জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনার মধ্যে আজকের এই দুটি ঘটনা একেবারে অন্যরকম, যা আপনাকে শিহরিত করতে বাধ্য করবে। তার ভবঘুরে জীবনে সে এমন এমন সমস্ত অশুভ শক্তির সম্মুখীন হয়েছে, যা তার সাধনার জীবনের মার্গকে অনেক উচ্চ স্তরে পদার্পণ করায়। শুনবেন না সেই কাহিনী? শুনতে থাকুন আজকের প্রথম কাহিনী, তারানাথ তান্ত্রিকের গল্প, রাত 2টোর ঘণ্টা। গ্রীষ্মের দাবদাহে আর পেরে উঠছি না। অনেকদিন হয়ে গেল ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়া হয়নি, তাই আজ ঠিক করলাম, রবিবার ঠাকুরমশাইয়ের বাড়ি আড্ডা মারার মোক্ষম দিন। সেই মতো কিশোরীকে জানিয়ে দিলাম সঠিক সময়টা। রাস্তার মোড়ে দেখি কিশোরী তেলে ভাজার প্যাকেট নিয়ে আমার জন্যই অপেক্ষা করছে। বেশ দেরি হয়ে গেল, অনেকদিন ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা হয়নি। আরে এসো এসো, অনেকদিন তোমাদের কোনো খবর পাইনি, ভাবলাম হয়তো আমাকে ভুলেই গেছো। কি যে বলেন ঠাকুরমশাই! ঠাকুরমশাই, আজ কিন্তু আপনাকে ছাড়ছি না, আজ একটা নতুন গল্প বলতেই হবে। এই যে হঠাৎ করে গল্প শুনতে চাও, বড্ড থতমত লাগে বাবু। সবসময় কি গল্প ভেবে রাখা যায়? গল্প কিসের? সবই তো আপনার অভিজ্ঞতা, এত ভাবার কি আছে? আজ থেকে বেশ কিছু বছর আগেকার কথা। বাইরের দরজায় ঠক ঠক আওয়াজ পেলাম। তারানাথ বাবু বাড়ি আছেন? হ্যাঁ আছি, ভেতরে আসুন। হ্যাঁ, আমার বড় দরকার আপনার সাথে। বড় বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। জানি না কিভাবে রক্ষা পাবো। ভদ্রলোকের চোখে মুখে একটা ভয়ের ছাপ, যেন সারা রাত ঘুম নেই, চুল উস্কো খুস্কো, চোখে উদ্বেগের ছাপ স্পষ্ট। বললাম, আপনি আগে শান্ত হন, আগে জলটা খান, তারপর ধীরে সুস্থে বলুন সমস্যার কথা। ভদ্রলোক এক গ্লাস জল ঢকঢক করে এক নিঃশ্বাসে শেষ করলেন। নমস্কার তারানাথ বাবু, আমি অলোকেশ ঘোষাল, শালপুর থেকে আসছি। শালপুর মফস্বল জায়গা, কলকাতা থেকে দূরত্ব খুব বেশি নয়। আমরা এখানে অনেকদিন ধরেই বাস করছি। বলতে পারেন বাবার মৃত্যুর পর আমরা সপরিবারে এখানে চলে আসি। পলাশপুর গ্রামে আমাদের আদি নিবাস। সেখানে সম্ভ্রান্ত জমিদার বাড়ি আমাদের। সবাই এক নামে চেনে আমাদের। সেখানে বিঘার পর বিঘা জমি, পুকুর, বাগান, সবকিছুই আছে। আচ্ছা, তা আপনার সমস্যাটা কোথায়? হ্যাঁ, এবার আসি আমার সমস্যার কথায়। প্রতি বছর পলাশপুর গ্রামের বাড়িতে খুব ধুমধাম করে দুর্গা পূজা করা হয়। এবারও তার অন্যতা হয়নি। এবারও পুজোর সময় সপরিবারে আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সব কিছু বেশ আনন্দে কাটছিল জানেন। ফেরার সময় আমার বাবার ঘরের একটা বড় স্ট্যান্ড ঘড়ির প্রতি আমার আকর্ষণ তীব্র হয়। কি বলবো, এত সুন্দর শাল কাঠের ঘড়ি আমি কোনোদিন দেখিনি বা খেয়াল করিনি। এক মানুষ সমান লম্বা, সাথে লম্বা ঘণ্টাযুক্ত ঘড়িটা। যখন ওই শালপুর গ্রামে নিজেদের বাড়ি তৈরি করি, গ্রামের বাড়ি থেকে কোনো আসবাবপত্রই নিয়ে আসা হয়নি। বলতে পারেন মায়ের আপত্তি ছিল। কিন্তু এবারে ঘড়িটার প্রতি এমন এক অমুক টান তৈরি হলো যে আমি মায়ের আপত্তিও কানে নিলাম না। বুঝলাম। তারপর পুজো মিটে যাওয়ার পর আমরা আমাদের গাড়িতে ওই ঘড়িটা তুলে নিই। মা বলতেন ওটা বাবার খুব পছন্দের একটা ঘড়ি ছিল। তারপরই শুরু হয় এক আশ্চর্য অলৌকিক ঘটনা। সেটা কিরকম? ঘড়িটাতে তো অ্যালার্ম কাজ করে বলে মনে হয় না, কারণ আমি ঘড়িটাতে অ্যালার্ম সেট করলেও সেটা কখনোই বাজেনি। কিন্তু ঠিক 2টো বাজার সাথে সাথে অদ্ভুত কাণ্ড ঘটতে শুরু করে সারা বাড়িতে। সেদিন
রাতের খাওয়া দাওয়া করে আমরা যে যার মতো শুতে গেছি। রাতে ওই ঢং ঢং করে দুটোর ঘন্টা বেজে উঠল। হঠাৎই সারা বাড়ি ভূমিকম্পের মতো কেঁপে উঠল। আমরা আমরা যে যার মতো উঠে পড়লাম ঘুম থেকে। চারিদিকে হঠাৎ প্রবল ঝড়, কালো মেঘের চাদরে সারা আকাশ ঢেকে গেছে। সারা বাড়িময় কিসের যেন উন্মাদ হাসি। আমার স্ত্রী নির্মলা তো ভীষণ ভয় পেয়ে যায়। কি কি হচ্ছে এটা? হ্যাঁ, ভূমিকম্প বোধ হয়, বুঝেছ? চলো চলো, বাড়ির বাইরে চলো। শুধুই কি ভূমিকম্প নাকি? বাইরে প্রবল ঝড় আর ওটা কিসের হাসি? হ্যাঁ, কি সব ভুতুরে কাণ্ড শুরু হয়েছে রে বাবা? কি কি সব বাজে বকছো? ওরে, কে কোথায় আছিস? ওরে তাড়াতাড়ি ছুটে আয়, দেখ দেখ, দেখে যা পলাশ কেমন করছে, পলাশ কেমন করছে রে। আমি আর নির্মলা তাড়াতাড়ি ছুটে মায়ের ঘরে গেলাম। আর হ্যাঁ, মায়ের ঘরেই আমাদের ছেলে পলাশ থাকে। সে এবার 8 বছরে পা দিয়েছে। পৌঁছে দেখি পলাশ আর নিজের মধ্যে নেই। ভেতর থেকে একটা গোঙানির চাপা শব্দ বেরিয়ে আসছে। চোখ মুখ লাল, সারা শরীর কেমন বয়স্ক চামড়ার মতো ঝুলে গেছে। 2 পায়ের বদলে 2 হাত ও পা দিয়ে ঠিক 4 পেয়ে জন্তুর মতো হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে গোটা ঘরে। যেন কোনো অমুক টানে দরজা খুলে ছিটকে বেরিয়ে যেতে চাইছে। আমার মা ভয়ে ঘরের কোণে সিঁটিয়ে দাঁড়িয়ে আছেন। পলাশ, এই পলাশ, কি হলো তোর? তুই অমন করছিস কেন? পলাশের মুখ থেকে না কোনো উত্তর বেরোয় না, শুধু একটা গোঙানির চাপা স্বর ভেসে আসছে। আমি এবং নির্মলা পলাশের হাত পা চেপে ধরেছি, কারণ ছেড়ে দিলি না সে দরজা খুলে বাইরে বেরিয়ে যেতে চাইছে। আশ্চর্যের বিষয়, এই ঘটনাটা কতক্ষণ ধরে ঘটেছিল? তা এই ঘটনাটা মোটামুটি হ্যাঁ ওই 25 মিনিট ধরে ঘটেছিল। হ্যাঁ, কারণ 2:25 বাজার সাথে সাথে পলাশ আবার শান্ত হয়ে যায়, ঠিক ঠিক আগের মতো অবস্থায়। কিন্তু তারপর সে জ্ঞান হারায় এবং ধুম জ্বর আসে। জ্বর কমার ওষুধ দিয়েছি, আশা করছি জ্বর নেমে যাবে। তবে আপনি যেরকম সিমটমসের কথা বললেন তাতে ওকে সাইকিয়াট্রিক ডাক্তারের কাছে দেখানো দরকার। কি বলছেন ডাক্তার বাবু? তাহলে তাহলে আমার ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি? সব সময় সাইকিয়াট্রিক ডাক্তার দেখানো মানেই তো আর পাগল নয়। হতে পারে ওর নার্ভের গতি কোনো কারণে দ্রুত হয়ে গেছে, বা খুব ভয় পেয়েছে, যার রিয়াকশনে এটা হতে পারে। সেই চিকিৎসাও আমরা করাচ্ছি তারানাথ বাবু। হ্যাঁ, মানে কলকাতার নামি দামি ডাক্তারের কাছে আমার ছেলেকে দেখাচ্ছি। কিন্তু কোথাও গিয়ে মনে হলো আপনার কাছে আসাটা অনেক বেশি জরুরি। ঠিক আছে, আমাকে আগে আপনার বাড়িতে পৌঁছতে হবে, সেখানে বাস্তু বিচার করতে হবে, তাহলেই আসল সমস্যাটা আমি জানতে পারবো। সামনের মঙ্গলবার আমি ঠিক পৌঁছে যাব আপনার বাড়িতে। আমি তাহলে গাড়ি পাঠিয়ে দেবো আপনাকে আনার জন্যে। না না, তার কোনো দরকার নেই। আপনি এই কাগজে আপনার নাম ঠিকানা লিখে দিয়ে যান, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব, নিশ্চিন্তে থাকুন। অবশেষে মঙ্গলবার আমি অলোকেশ বাবুর বাড়িতে এসে পৌঁছাই। সম্ভ্রান্ত পরিবার, লাল রঙের বড় দোতলা বাড়ি। বাড়ির সামনেই বড় বড় 2টি গাড়ি দাঁড়িয়ে, গেটে দারোয়ান। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার তারানাথ বাবু, আপনার জন্যই অপেক্ষা করছিলাম জানেন। এবার চিন্তা কিছুটা হলেও কমলো। আপনার পায়ে ধুলোয় যদি এই বাড়ির সমস্যা কিছুটা মিটে যায়। অলোকেশ বাবুর সাথে বাড়ির ভেতরে প্রবেশ করি। বাড়িতে অলোকেশ বাবুর স্ত্রী নির্মলা দেবী, তার মা বিজয়া দেবী এবং তার ছেলে পলাশকে নিয়ে তাদের পরিবার। এছাড়াও অনেক ঠাকুর, চাকর, দাস দাসী তো আছেই। সেদিন সন্ধ্যায় অলোকেশ বাবুর সাথে বিজয়া দেবীর ঘরে গেলাম।
নমস্কার, আপনি আমার মাতৃস্থানীয়া, আমার প্রণাম নেবেন। দেখতেই তো পাচ্ছ বাবা কি ঘটে চলেছে। তুমি শেষ ভরসা আমাদের। ওই ঘড়িটা বাজার সাথে সাথেই এই অলৌকিক ঘটনা ঘটে চলেছে। আপনি প্রবীণ মানুষ, এই ঘড়িটা সম্পর্কে কিছু কি বলতে পারেন আমাকে? তার আগে চলো ঘড়িটার কাছে তোমাকে একবার নিয়ে যাই। বসার ঘরে বিশাল দুটো সোফার পেছনে সেই লম্বা কাঠের ঘড়িটা দাঁড়িয়ে আছে। সেগুন কাঠের কালচে লাল গালা, পালিশ করা, খুব পুরনো দিনের দেখেই বোঝা যাচ্ছে। ঘড়িটা তখনও নিজের গতিতে টিকটিক করে চলেছে। এই ঘড়িটা আমার স্বামী বিশ্বেশ্বর ঘোষাল নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করিয়েছিলেন। সেই সময় আমাদের এলাকায় খুব ভালো কাঠের মিস্ত্রি পাওয়া যেত, আর তখনকার দিনের সরঞ্জাম বুঝতেই তো পারছো, খুব টেকসই। এমন কি কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল যার সাথে এই ঘড়িটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে? আমার স্বামী অতি সজ্জন মানুষ ছিলেন। গ্রামের সকলে খুব সমীহ করে চলতো, কোনোদিন কোনো খারাপ কাজে জড়াননি। তবে খুবই করুণভাবে তার মৃত্যু হয়। কি হয়েছিল? আমার শ্বশুরবাড়িতে বরাবর মহা ধুমধাম করে দুর্গাপুজো পালন হয়ে আসছে। বুঝলেন নায়েব মশাই, এবার পুজো কিন্তু মহা ধুমধাম করে হতে হবে। 10-12টা গ্রামকে দেখিয়ে দিতে হবে আমাদের বাড়ির দুর্গা পুজোর জৌলুস কিরকম। গ্রামের সকলের জন্য বস্ত্রদানের ব্যবস্থা করো। পুজোর দিন যেন সবার মুখে হাসি থাকে, বুঝলে কিনা? হ্যাঁ জমিদার বাবু, সে আর বলতে, সবকিছুর ব্যবস্থা করা হয়ে গেছে। মায়ের মূর্তি তৈরি হলেই মাকে বেনারসি গয়নায় সাজিয়ে শুরু হবে পুজো। আমাদের বংশের গর্ব বৈদুর্যমণি হার মায়ের গলায় পরানো হবে। প্রায় 400 বছর ধরে মায়ের বৈদুর্যমণিতে সেজে এসেছে। হ্যাঁ জমিদার বাবু, বিশেষ করে সেই বৈদুর্যমণি দেখতেই আশেপাশে গ্রামের জমিদাররা কিন্তু ছুটে আসেন। তাদের মনে এই একটা আক্ষেপ রয়েই গেছে, তাদের কাছে মহামূল্যবান এই বৈদুর্যমণি নেই। প্রত্যেক বছরের মতো মায়ের গলায় সেই মণিখচিত হার পরানো হয়। অলোকেশ তখন অনেক ছোট, সে পুজোর আগে মামার বাড়ি যাবে বলে বায়না ধরেছিল। তাই বেশ কিছুদিন আগে থেকেই সে সেখানে পৌঁছে যায়। ঈশ্বর তাকে রক্ষে করেছিল। অবশেষে দুর্গাপূজায় এসে হাজির। দেখেছ নায়েব, মায়ের গলায় ওই বৈদুর্যমণি কেমন ঝলমল করছে। পাহারা কিন্তু অনেক মজবুত করতে হবে, কারণ শয়ে শয়ে গ্রামবাসী, এছাড়া বাইরে থেকে অনেকেই এসেছে ঠাকুর দেখতে। পাহারাদারদের একদম সজাগ করে থাকতে বলো, বুঝলে কিনা? চিন্তা নেই জমিদার মশাই, শত শত পাহারাদারকে নিয়োগ করা আছে, আপনি ভাববেন না। নবমীর দিন রাত্রে হুজুর, খবর আছে, ডাকাত দলের চোখ পড়েছে ওই বৈদুর্যমণির ওপর। কি বলছো কি? পাহাড় আরো 10 গুণ করো, একটা মাছও যেন না গলতে পারে। মায়ের গলা থেকে হার খুলে আমি লুকোনোর ব্যবস্থা করছি এক্ষুনি। কিন্তু কিন্তু ঘটে গেল সেই বিপদ। আরে রে 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 রে, আমি ডাকাত সর্দার রাঘব। আমার কাছে খবর আছে তোদের মায়ের গলায় বৈদুর্যমণি পড়ানো থাকে। ভালোয় ভালোয় সেটা বের করে দে, না হলে কিন্তু প্রাণে শেষ করে দেব। বৈদুর্যমণি বলে বাড়িতে কিছু নেই, আর তাছাড়া আমি জমিদার বিশ্বেশ্বর ঘোষাল, মাকে স্পর্শ করতে পারবি না আমার প্রাণ থাকতে, এই আমি বলে রাখলুম। তাহলে তোকে মেরেই ছিনিয়ে নেবো সেটা। আমার স্বামী তার নিজের বড় বন্দুকটা উঁচিয়ে ডাকাতের দিকে তাক করেন। আর এক পায়ে গেলে গুলির আঘাতে তোদের সব একেবারে ছড়ছড়া করে দেবো। বন্দুকের ভয় দেখাচ্ছিস? ডাকাত আমার স্বামীর দিকে তরবারি নিয়ে এগিয়ে যায় এবং তরবারির এক আঘাতে ওর বুক ফালা করে দেয়।
জমিদারও তার বন্দুক দিয়ে ডাকাতকে ঝাঁঝরা করে দেয়। অবশেষে দুজনেরই মৃত্যু ঘটে। এদিকে গোটা জমিদার বাড়িতে লেঠেল, পাহারাদার এবং অন্যান্য ডাকাতদের মধ্যে তীব্র সংঘর্ষ চলতে থাকে। শুধু আমরা মেয়ে বউরা ছাড় পেয়ে গিয়েছিলাম, কারণ সে ডাকাত দল কোনো মহিলাকে স্পর্শ করে না। কিছুক্ষণের মধ্যেই বাড়িটা শ্মশানে পরিণত হয়। অজস্র মৃতদের মাঝখানে আমি, আমার শাশুড়ি মা আর কিছু মেয়ে বউ অসহায়ের মতো দাঁড়িয়েছিলাম। তখন ঘড়িতে সময় রাত 2 বাজবে। মাসিমা, তাহলে সেই বৈদুর্যমণি এখন কোথায়? আপনি কি কিছু জানেন? সেই মণি কোথায় আমি জানি না, তবে সেটা ডাকাত দলের হাতে পৌঁছায়নি। আবার জমিদার বাড়িতেও তার কোনো হদিশ পাওয়া যায়নি। সেই ঘটনা আমাদের মনে প্রচন্ড দাগ কাটে। তাই ছেলেটা একটু বড় হওয়ার সাথে সাথেই সে বাড়ি ত্যাগ করে আমরা এখানে চলে আসি। বিজয়া দেবীর সাথে কথোপকথন সেরে আমি একবার বসার ঘরে যাই ঘড়িটাকে আবার দেখার জন্য। কি এমন রহস্য যা বারবার নাড়া দিচ্ছে ঘড়িটাকে? সেটাকে একবার স্পর্শ করা মাত্রই হঠাৎই আমার ভিতরে কেমন একটা হিম শীতল স্রোত বয়ে গেল। মনে হলো ঘড়ির ভেতর থেকে কোনো এক অবয়ব যেন হিংস্র ভঙ্গিতে আমার দিকে ছুটে আসছে। চট করে হাতটা সরিয়ে নি। বুঝতে বাকি রইল না এই ঘড়ির সাথে কোনো আত্মার গভীর যোগ রয়েছে। তবে সেটা কি, এবার এটাই বার করার পালা। সেদিন রাত্রে আমরা যে যার ঘরে ঘুমোচ্ছি। ঢং ঢং করে 2টোর ঘন্টা বাজল। আমি অপেক্ষাতেই ছিলাম আজকে ঠিক কি ঘটে সেটা দেখার জন্য, এবং সবাইকে বলেছিলাম বাড়ির দরজা যেন খোলা থাকে। হঠাৎই বিজয়া দেবীর সেই আতঙ্ক মেশানো কান্নার স্বর ভেসে এলো। ওরে ওরে, কে কোথায় আছিস? দেখ দেখ দাদু ভাই আবার কেমন করছে, তাড়াতাড়ি ছুটে আয়, আয় রে। বিজয়া দেবীর গলা পেয়ে আমরা ছুটে যাই। দেখি পলাশের চোখ মুখ বিকৃত হয়ে গেছে, মুখ থেকে লালা গড়াচ্ছে, চোখের মণি লাল বর্ণ ধারণ করেছে এবং 2 পায়ের বদলে 4 হাতে পায়ে ভর দিয়ে বেরিয়ে যাচ্ছে বসার ঘরের ঘড়ির কাছে। আমরাও তাকে অনুসরণ করে সেখানে চললাম। পৌঁছে দেখি পলাশ অস্বাভাবিকভাবে ঘড়িটার দিকে চেয়ে রয়েছে। তারপর 2টো হাত দিয়ে ঘড়িটাকে সজোরে দোলাতে শুরু করেছে। এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এবার ওই এক মানুষ সমান ঘড়িটা পলাশের উপর আছড়ে পড়বে। ঠিক সেই সময় অলোকেশবাবু পলাশকে সরানোর চেষ্টা করেন। তারপর 2:25 বাজার সাথে সাথেই পলাশ অচৈতন্য হয়ে পড়ল। দেখলেন? হ্যাঁ, দেখলেন তারানাথ বাবু? ঠিক ঠিক এই ঘটনার কথাই আমি আপনাকে বলতে চেয়েছিলাম। আমার আর মাথা কাজ করছে না। আপনি ভরসা। আমাকে ভাবার জন্য কিছুটা সময় দিন। তবে হ্যাঁ, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। ওইটুকু বিশ্বসুর মস্তিষ্কে এমন অস্বাভাবিক চাপ একদমই উচিত নয়। এতে ওর শারীরিক অবনতি ঘটবে, এমনকি প্রাণহানিও ঘটতে পারে। ডাক্তারবাবুও তাই বলেছেন। আমি আর বেশি সময় নেব না। কাল রাতের মধ্যেই যা করার করতে হবে। সেদিন সারা রাত আর ভালো করে ঘুম এলো না। ঘরের মধ্যে পায়চারি করেই যাচ্ছি আর ভাবছি, না না না, জীবনে অনেক কঠিন সমস্যার সমাধান আমি করেছি। একটা ছোট ছেলে প্রাণ বিপন্ন, ওর মুখের দিকে ভালো করে তাকানো যাচ্ছে না। যেভাবেই হোক ওকে বাঁচাতে হবে। ঘড়ি এবং একটা 8 বছরের ছোট ছেলে, কি এমন সংযোগ রয়েছে? উফ, কিছুতেই মনটা শান্ত হচ্ছে না। আমাকে মায়ের ধ্যানে বসতে হবে, মন শান্ত করতেই হবে। দেবী মায়ের উদ্দেশ্যে ধ্যানে বসলাম। হে মা, আমাকে সঠিক দিশা দেখাও মা, উদ্ধার করো ওই ছোট ছেলেটাকে। তারানাথ, মানুষের শরীর একটা পোশাক মাত্র, আত্মা অবিনশ্বর। মাঝে মাঝে আত্মা মায়ার টানে ফিরে আসে। এমন কিছু আগলে রাখতে চায় যা পরবর্তী প্রজন্মকে না ফিরিয়ে দেওয়া পর্যন্ত
আত্মার শান্তি নেই। এবার তুই তোর নিজের মতো করে এগিয়ে চল। আমি জানি তুই ঠিক পারবি। পরদিন সকালে আমি ঘরে নিজের কিছু পুঁথিপত্র নিয়ে নাড়াচাড়া করছিলাম। দরজার ফাঁক থেকে ছোট্ট পলাশ উঁকি মারছে। বাইরে কেন, ভেতরে এসো। তুমি কে? তুমি কি নতুন পুরোহিত? পুজো করবে আমাদের বাড়িতে? সেই রকমই বলতে পারো। সবাই বলছে আমার বড় অসুখ করেছে, অনেক ডাক্তার দেখছে, আমি নাকি মরে যাব। ওসব বড়দের কথায় কান দিও না, বড়রা অনেক ভুলভাল কথা বলে। আমি জানি, আমি মাঝে মাঝে কি করি আমি নিজেও বুঝতে পারি না। তোমাদের গ্রামের বাড়িতে তোমার ভালো লাগে যেতে? হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে। বাবাকে কতবার করে বলি, শুধু বছরে একবার পুজোর সময় নিয়ে যায়। আর কি ভালো লাগে? গ্রামের ওই বড় বাড়িটা আমার খুব ভালো লাগে। সেখানের সমস্ত জিনিসপত্র, পুকুর, বাগান সব ভালো লাগে। ওখানে আমার অনেক কিছু রয়ে গেছে, আমি খালি ছুটে যেতে চাই সেখানে। আশ্চর্য রকমভাবে লক্ষ্য করি পলাশ হঠাৎ করে যেন আর নিজের মধ্যে নেই, হারিয়ে যাচ্ছে বারবার তার গ্রামের বাড়িকে স্মরণ করে। তাহলে আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? জমিদার বিশ্বেশ্বর ঘোষাল কি পলাশ হয়ে জন্ম নিয়েছে, অথবা দুজনের আত্মার কোনো এক অমোঘ টান আছে? যাও, তোমাকে বোধহয় মা ডাকছেন। বুঝলাম, আমাকে যজ্ঞে নামতে হবে, মহাযজ্ঞে। অলোকেশবাবু, খুব ভুল না হলে যা বুঝেছি, আপনার ছেলের সাথে আপনার বাবার মানসিক দিক থেকে এক গভীর মিল আছে। প্রত্যেক রাতে পলাশ যে অস্বাভাবিক আচরণ করে তা বিশ্বেশ্বর বাবুর আত্মার অমোঘ আকর্ষণে। কি কি বলছেন? কি বাবার আত্মা? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আপনাদের বাড়ির পেছনের বাগানে আমাকে যজ্ঞ করতে হবে। এই যজ্ঞ একমাত্র খোলা স্থানে করা সম্ভব। আমার সঙ্গে আপনারা থাকতেই পারেন, কিন্তু পলাশকে হাত পা বাঁধা অবস্থায় রাখতে হবে যজ্ঞকুণ্ডের সামনে। সেদিন মাঝরাতে মহাযজ্ঞের সূচনা হয়। কাল ভৈরবী যজ্ঞ। ওং কালিকা ওই বিদ্মহে শ্মশানবাসিন্নয় ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম। আমি তাদের বাগানে ফাঁকা জায়গায় এক বিশাল হোমকুণ্ড জ্বালিয়ে মন্ত্র উচ্চারণ শুরু করি। তার পাশে পলাশকে একটি লাল ছোট ধুতি পরিয়ে তার কপালে রক্তচন্দনের তিলক কেটে এবং তাকে হাত পা বাঁধা অবস্থায় রাখা থাকে। যজ্ঞের সময় ঠিক রাত 2টো। কিছুক্ষণের মধ্যেই যজ্ঞের মাঝে ঢং ঢং করে ঘরে 2টোর ঘণ্টা বাজল এবং পলাশের মধ্যে আবার সেই অস্বাভাবিকতা তৈরি হলো। পলাশ পুনরায় ছটফট করতে থাকে, তাকে এবার বাড়িতে প্রবেশ করতেই হবে। আমি যজ্ঞ শেষ করে তার ছাই পলাশের কপালে বুলিয়ে দিই। তার বাঁধন খোলার পর সে পুনরায় বাড়ির দিকে ছুটে যায়, সেই বাড়ির উদ্দেশ্যে। আপনাকে আগেই বলেছিলাম একটা কুড়ুলের ব্যবস্থা করতে। হ্যাঁ, সেটা এনে রাখা হয়েছে। হ্যাঁ, এই যে, এই নিন। সেই কুড়ুলটাকে ভালো করে যজ্ঞের ছাইতে মাখিয়ে আমি সোজা চলে যাই বসার ঘরে পলাশের পিছু পিছু। পলাশ উন্মাদের ন্যায় ক্রমশ ঘড়িটা ধরে নাড়াতে শুরু করেছে। ঘড়িটাকে একবার চাপটে জড়িয়ে ধরছে, সারা বাড়িময় উন্মাদের মতো করে বেড়াচ্ছে, এক চার পেয়ে জন্তুর মতো। নির্মলা দেবী এবং বিজয়া দেবী এই দৃশ্য দেখে ভয় কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন। বাইরে কোথাও একদল শেয়াল ডেকে উঠল। ঝড় উঠেছে বুঝলাম। অলোকেশবাবু, আমি এবার কুড়ুলের আঘাতে ওই ঘড়িটাকে ভেঙে ফেলবো, আর পলাশকে আপনারা কেউ আটকাবেন না। ও যদি আমাকে আক্রমণ করতেও আসে তবুও না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হবে। হাতে থাকা কুড়ুলটা নিয়ে সজোরে ঘড়িটার উপরে চালিয়ে দিলাম। ঘড়িটার কাঁচ ঝনঝন করে ভেঙে পড়ল। তখনই পলাশের কণ্ঠে এক বয়স্ক ভারী কণ্ঠস্বর ভেসে এলো। তার মুখে চোখে এক বয়স্ক ব্যক্তির অবয়ব ফুটে উঠেছে। কেউ হাত দিবি না ও ঘড়িতে, কেউ না, এ আমার শেষ করে দেবে সব। কেন ছোট ছেলেটার ক্ষতি করছেন? আমি জমিদার বিশ্বেশ্বর ঘোষাল, এই ঘড়ি আমার, এই ছেলে আমার উত্তরাধিকারী। তুই কেউ নোস, নিজের ভালো চাইলে চলে যা এখান থেকে। ঝোলা থেকে এক মুঠো যজ্ঞের ছাই বের করে
ছিটিয়ে দিলাম তার উদ্দেশ্যে। কি ভেবেছিস এইভাবে তুই সেটা ছিনিয়ে নিবি? আমার প্রাণ দিয়ে দিয়েছি তাকে রক্ষা করতে, কেউ পারবে না আমাকে তার কাছ থেকে সরাতে, কেউ পারবে না। আমি বুঝতে পেরেছি আপনি কি রক্ষা করার কথা বলছেন, তবে মনে রাখবেন সেটা রক্ষা করতে গিয়ে আপনি কিন্তু আপনার বংশেরই ক্ষতি করছেন। অলোকেশবাবু নিদারুণ বিস্ময়ের সাথে চেয়ে আছেন আমাদের দুজনের দিকে। তারানাথ বাবু, এটা এটা কি হচ্ছে? হ্যাঁ, ইনি তো আমার বাবা, যিনি পলাশের শরীরে ভর করেছেন। আমি আপনাকে পরে খুলে বলছি, তার আগে এনাকে শান্ত করার প্রয়োজন। আপনি চলে যান, আমার উপর ভরসা করতে পারেন। আমি তুলে দেবো সেই বৈদুর্যমণি আপনার বংশের হাতে। আর যদি আপনি না যান তাহলে আমি বাধ্য হব যজ্ঞের মাধ্যমে আপনাকে চিরকালের মতো বিনষ্ট করে দিতে। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। এই বলে সেই আত্মা ঘরের মধ্যে নীলবর্ণের আলো হয়ে ঘুরতে ঘুরতে জানলা দিয়ে বেরিয়ে আকাশের সাথে বিলীন হয়ে যায়। তৎক্ষণাৎ পলাশ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এইসব কি তারানাথ বাবু? হ্যাঁ, কি 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 হয়ে গেল এসব? আপনাদের বংশের ঐতিহ্য বৈদুর্যমণি খচিত মূল্যবান অলংকার যা মায়ের গলায় পরানো হতো, সেটা ডাকাত আক্রমণের সাথেই আর খুঁজে পাওয়া যায়নি। সেটা ডাকাত দল ছুঁতেও পারেনি। আপনার বাবা নিজ বুদ্ধি বলে সেই হারটিকে তার প্রিয় ঘড়ির ভেতরে সযত্নে লুকিয়ে রেখেছিলেন এবং পাহারা দিয়ে চলেছিলেন, যতদিন না পর্যন্ত সেই মহামূল্যবান বস্তুর খোঁজ আপনাদের বংশের কেউ পায়। তবে তবে সেই মূল্যবান বৈদুর্যমণি এই ঘড়ির ভেতরে? একদম ঠিক। আর তাই এই ঘড়িটাতে উরুল দিয়ে আঘাত করা মাত্রই আপনার বাবার আত্মা ক্রোধে বেরিয়ে আসেন। তবে উনি আর পলাশের উপর ভর করবেন না, কারণ ওটা অবশেষে আপনাদের হাতে পৌঁছেছে। শুধুমাত্র পলাশের উপর বাবার আত্মা ভর করেন কেন? আসলে আপনার ছেলের সাথে আপনার বাবার মনোমানসিকতার এক অদ্ভুত মিল রয়েছে। তাই বিশ্বেশ্বরবাবু নিজের নাতির উপর অমক টানেই এসেছিলেন, যাতে সে মণিটাকে উদ্ধার করতে পারে। তবে এখন আর কোনো ভয় নেই, আপনার ছেলে সম্পূর্ণ বিপদমুক্ত। অবশেষে ঘড়িটা ভালো করে খুলে তার ভেতর থেকে খুব পুরনো একটা লাল কাপড় জড়ানো পুটুলি বের করে অলোকেশবাবুর হাতে দিলাম। অলোকেশবাবু কাঁপা কাঁপা হাতে সেই পুটুলিটা ধরার পর সেটি খুললেন। ঝলমলে বৈদুর্যমণি খচিত অলংকার বেরিয়ে এলো। বিজয়া দেবী হাউমাউ করে কেঁদে মাটিতে বসে পড়লেন। সেই অলংকারের কি যে মাধুর্য তোমাদের বলে বোঝাতে পারবো না কিশোরী। তার ছটায় গোটা ঘর আলোকিত হয়ে উঠল এবং সেই বৈদুর্যমণি হল বিশ্বের অতি মূল্যবান রত্নবিশেষ। আমি তাদের নমস্কার জানিয়ে পরের দিন ফিরে এলাম। সেবার অলোকেশবাবু তার গ্রামের বাড়িতে পুজো উপলক্ষে আমাকে চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং চিঠিতে লিখেছিলেন মায়ের গলায় সেই বৈদুর্যমণি পুনরায় স্থান পেয়েছে। যদিও অনেক কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে এবং পলাশ তারপর থেকে সম্পূর্ণভাবে সুস্থ। শুনছিলেন আজকের প্রথম কাহিনী রাত 2টোর গল্প। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় উপস্থাপনা উগ্রচণ্ডার শ্মশানে। শুনতে থাকুন। গ্রীষ্মের দাবদাহে আর পেরে উঠছি না। অনেকদিন হয়ে গেল ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়া হয়নি। তাই আজ ঠিক করলাম, রবিবার ঠাকুরমশাইয়ের বাড়ি আড্ডা মারার মোক্ষম দিন। সেই মতো কিশোরীকে জানিয়ে দিলাম সঠিক সময়টা। আরে এসো এসো, অনেকদিন তোমাদের কোনো খবর পাইনি, ভাবলাম হয়তো আমাকে ভুলেই গেছো। কি যে বলেন ঠাকুরমশাই, ঠাকুরমশাই আজ কিন্তু আপনাকে ছাড়ছি না,
আজ একটা নতুন গল্প বলতেই হবে। এই যে হঠাৎ করে গল্প শুনতে যাও, বড্ড থতমতো লাগে বাপু। সব সময় কি গল্প ভেবে রাখা যায়? গল্প কিসের, সবই তো আপনার অভিজ্ঞতা, এত ভাবার কি আছে? টিপ্পনি করে বলে ওঠে কিশোরী। আজ থেকে অনেক বছর আগেকার কথা। তখন আমি কাল বিনাশিনী যজ্ঞের মহাপর্ব সবে শিখেছি। শ্মশানে জঙ্গলে পথে ঘাটেই ঘুরে ঘুরে আমার দিন কাটত। মাঝে মাঝে ঘরে ফেরাও হতো। সেই রকমই একদিন বাড়ি ফিরেছি, মাত্র 2 দিন হবে। আমি তখন ঘরে বিশ্রামরত। হঠাৎ বাইরের দরজা ঠক ঠক আওয়াজ পেলাম। তারানাথ বাবু বাড়ি আছেন? আমার বড় দরকার আপনার সাথে। হ্যাঁ আছি, ভেতরে আসুন। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, জানি না কিভাবে রক্ষা পাবো। এ কোন কালো ছায়া যে ঘনিয়ে এসেছে। ভদ্রলোকের চোখে মুখে একটা ভয়ের ছাপ, যেন সারা রাত ঘুম নেই। চুল উস্কো খুস্কো, হ্যাঁ, চোখের তলায় গাঢ় কালো বর্ণের ছাপ। আপনি আগে শান্ত হন, আগে জলটা খান, তারপর ধীরে সুস্থে বলুন সমস্যার কথা। ভদ্রলোক 1 গ্লাস জল ঢকঢক করে এক নিঃশ্বাসে শেষ করলেন। আমার নাম ভবতারণ চ্যাটার্জি। আমার পোশাকের ব্যবসা। স্ত্রী ও পুত্র নিয়ে দীর্ঘ 25 বছর আমি কলকাতাতে বসবাস করছি। কিন্তু হঠাৎ কপালে ঘনিয়ে এলো দুর্যোগের ঘন ঘটা। আমার ছেলে মহেন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। স্ত্রী পুত্র নিয়ে আমার বেশ সুখেরই সংসার। গ্রামের বাড়িতে অনেক জমি জায়গা আছে। আমার ভাই গিরিধারী সেই সব কিছু দেখাশোনা করত। ভাইয়ের সাথে আমাদের বরাবরের সুসম্পর্ক। একদিন টেলিগ্রামে খবর পেলুম যে আমার ভাই গিরিধারী গত রাত্রে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মারা গেছে। খবর পাওয়া মাত্র আমরা তাড়াহুড়ো করে ছুটলুম গ্রামের উদ্দেশ্যে। খুবই দুঃখজনক ঘটনা। আচ্ছা, তারপরে কি হলো? যখন পৌঁছলুম তখন বেলা অনেক গড়িয়ে গেছে। গ্রামের কিছু ব্যক্তিও ছিলেন। নিয়মকানুন সম্পন্ন করার পর মৃতদেহ বের করতে করতে প্রায় বিকেল হয়ে গেছে। মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাব, ঠিক এমন সময় শুরু হলো ঝড়। সে বলে বোঝানো নয়, যেন গাছপালা উপড়ে যাবে। আমি মোড়লকে বললুম, মহা সমস্যায় পড়লুম। এই অবস্থায় মৃতদেহ বার না করলেও নয়, এবার তো পচন শুরু হয়ে যাবে, যেটা একেবারেই কাম্য নয়। কিন্তু এই অবস্থায় দূরে শ্মশানে কি করে নিয়ে যাওয়া সম্ভব? হ্যাঁ জানি জানি, কিন্তু কি করণীয় সেটাই তো বুঝে উঠতে পারছি না। গ্রামেই তো একটা শ্মশান আছে, উগ্রচণ্ডা শ্মশান বলেই তো শুনেছি। ওই ওই শ্মশানের দিকে আমরা কেউ ভুলেও যাই না। ওর নাম পর্যন্ত উচ্চারণ করতে ভয় পায় সবাই। আগে এর কি কারণ? ওই শ্মশান মহা অশুভ। ওখানে যে যায় সে আর বেঁচে ফেরে না। আমি আপনাদের মতামতের সম্মান জানিয়েই বলছি, এই মুহূর্তে সৎকারের প্রয়োজন, না হলে মৃতদেহের ওপর অসম্মান জানানো হয়। আমিও এই কথাই বলতে চাইছি মোড়ল মশাই, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া সম্ভব নয়। মাফ করবেন, হয় ঝড় থামা পর্যন্ত অপেক্ষা করুন, না হলে কাল সকালে যা হওয়ার দেখা যাবে, কিন্তু ওই স্থানে আমরা যাব না। মোড়ল মশাই, আপনাকে হাত জোর করে বলছি, আপনি একটা কিছু ব্যবস্থা করুন। খুবই চিন্তায় পড়লাম। ঠিক আছে ঠিক আছে, আমরা মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, কিন্তু মুখাগ্নির সময় আমরা ওই শ্মশান চত্বরে থাকবো না, দূরের মাঠে দাঁড়িয়ে থাকবো।
আপনারা আপনাদের কাজ সম্পন্ন করে চলে আসবেন। বড় উপকার হবে আমাদের, আপনাকে অনেক ধন্যবাদ। সেদিন কালবৈশাখী ঝড়ের গতি কিছুটা কমলে আমরা গিরিধারীর মৃতদেহ নিয়ে যাই উগ্রচণ্ডার সেই শ্মশানে। শ্মশানটা বেশ বড়, কোণে একটা ছোট্ট মন্দির, পাশে একটা পুকুরে কলসিতে জল ভরে বাকি সমস্ত কাজকর্ম করা হয় এবং মুখাগ্নির নিয়মে জলে 3 বার ডুব দিলে তার সমস্ত কাজ সম্পন্ন হবে। এখনো অবধি যা শুনলাম তাতে তো অস্বাভাবিক কিছুই পেলাম না। এখনো অবধি সবই স্বাভাবিক ছিল তো, কিন্তু সমস্যা ঘটল এরপর থেকে। কিরকম? বলছি, আমার পুত্র মহেন্দ্র সৎকারের কাজ শেষ করে নিয়ম অনুযায়ী সামনের পুকুরটায় যেই নেবেছে 3টি ডুব দেওয়ার জন্য, হঠাৎই সে চিৎকার করে উঠল, বাবা, কি যেন আমার পা ধরে টানছে। কি হলো মহেন্দ্র? সাবধানে, আমিও আসছি, দাঁড়াও দাঁড়াও। পায়ে যেন কি জড়িয়ে ধরেছে, বারবার বারবার টানছে আমাকে নিচের দিকে। বাবা! শ্মশান চত্বর থেকে পুকুরের দূরত্ব একটু বেশি। আমি যেতে না যেতেই হঠাৎ আমার চোখের সামনে মহেন্দ্র যেন জলে ডুবে গেল। আমার প্রাণটা ভয়ে প্রায় বেরিয়ে আসছিল। হঠাৎ আবার দেখি মহেন্দ্র উঠে দাঁড়ালো। ভীষণ ভয় পেয়ে গেছিলুম। এসো এসো এসো, উঠে এসো। তোমার কোথাও লাগেনি তো? কিছুক্ষণ আগেই তো ঝড় হয়েছে, তাই গাছের কোনো লতা পাতা বোধহয় জলে পড়েছিল, তোমার পা হাটকে গিয়েছিল হবে হয়তো। মহেন্দ্র কিছুক্ষণ গুম মেরে থাকে, আমার কথায় কোনোই উত্তর দেয় না। হঠাৎই তার চোখে মুখে একটা অস্বাভাবিক লক্ষণ দেখতে পাওয়া যায়। চোখগুলো লাল বর্ণ, থমথমে, কোনো সাড়া শব্দ দেয় না। আমি মোড়লকে বলি, চলুন, সমস্ত কাজ শেষ করতে পেরেছি, ভালোয় ভালোয় বাড়ি ফেরা যাক। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। তারপর কি হলো? বাড়ি ফেরার পর আমরা যে যার মতো ঘরে চলে যাই। মহেন্দ্রর মা মানে মাধবী কিছুক্ষণ পর শরবত হাতে মহেন্দ্রর ঘরের উদ্দেশ্যে যায়। বেশ খানিকক্ষণ দরজা ঠকঠক করার পরেও কোনো উত্তর পেল না। ওরে মহেন্দ্র, মহেন্দ্র, দরজাটা খোল বাবা, সারাটা দিন না খেয়ে আছিস, একটু শরবতটা খেয়ে নে, দরজাটা খোল। ঘর থেকে ক্রমশ গোঙানির আওয়াজ আসছিল ঠাকুর মশাই। কিসের শব্দ হচ্ছে এটা? ভেতর থেকেও একটা দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ তৈরি হচ্ছে, যেন মহেন্দ্র ভিতর থেকে দরজাটা খুলতে চাইছে। আচমকা সশব্দে দরজাটা খুলে যায়। মাধবী খানিকটা ঘাবড়ে যায়, শরবতের গেলাসটা মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর 2 হাত এবং 2 পায়ে ভর দিয়ে একটা 4 পেয়ে জন্তুর মতো মহেন্দ্র বেরিয়ে আসে ঘর থেকে। এইটা কি দেখছি আমি, কি দেখছি? মহেন্দ্রর এমন অবস্থা! কে কোথায় আছো? কে কোথায় আছো? এক্ষুনি ছুটে এসো। ওগো ওগো মহেন্দ্রর বাবা, শুনছো? এখানে এসো তাড়াতাড়ি। আমি দেখলাম মহেন্দ্রর চোখ মুখ একেবারে জড়িয়ে গেছে, মুখ থেকে লালা গড়াচ্ছে, গায়ের রং কুচকুচে কালো, হাতে পায়ে বড় বড় নখ এবং গোঙানির আওয়াজ। মহেন্দ্র আচমকা তার ঘরের জানলা ভেঙে রড বেঁকিয়ে বাইরের দিকে লাফ দেয়। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যে কিছুই বুঝে উঠতে পারি না। কাল রাত থেকে মহেন্দ্র নিখোঁজ। সে কোথায় গেল কিছুই জানি না। গ্রামের সকলে বলছে ওই শ্মশান নাকি সবকিছুর মূলে। আমি হাত জোর করে বলছি, আমার পুত্রকে আমার কাছে ফিরিয়ে দিন ঠাকুর মশাই, আমি চিরকাল ঋণী হয়ে থাকব।
আমি এখনই রওনা হব আপনার সাথে। দেখি কি করতে পারি। ভবতারণ বাবুর সাথে আমি তাদের বাড়ি চললাম। খুবই সাধারণ গ্রাম, গাছপালা কাঁচা পাকা বাড়ি দিয়ে সাজানো। বাড়ির ভেতরে প্রবেশ করে দেখি মাধবী দেবী বারবার জ্ঞান হারাচ্ছেন এবং পাশে দুজন চাকর কিছুটা খাবার এবং জল হাতে মরিয়া হয়ে রয়েছে মাধবী দেবীকে খাওয়াবার জন্য। তুমি এসেছো? আমার ছেলে কোথায়? ছেলে কোথায় আমার? মহেন্দ্র কোথায়? বলো না, কথা বলছো না কেন? আরে বলো, আমার ছেলেটা কোথায়? নমস্কার, আমি তারানাথ তান্ত্রিক। আপনার ছেলের সাথে যে অলৌকিক ঘটনা ঘটেছে তার প্রতিকার করার জন্যই ভবতারণ বাবু আমাকে এখানে নিয়ে এসেছেন। আমি আপনাকে কথা দিচ্ছি মা, মহেন্দ্রর কোনো ক্ষতি আমি হতে দেব না। আমার ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দিন, না হলে তো আমি মরেও শান্তি পাবো না। মাধবী দেবীর সাথে আর বিশেষ কোনো কথা বাড়ালাম না, ভবতারণ বাবুর সাথে আলোচনায় বসলাম। আচ্ছা ভবতারণ বাবু, এই গ্রাম এবং ওই শ্মশান সম্বন্ধে খুলে বলতে পারবে এমন কাউকে চেনেন? এই গ্রাম ছেড়েছি 25টা বছর হয়ে গেছে, তবে এই গ্রামের মোড়ল মশাই বেশ প্রবীণ। গ্রামের ভালো মন্দ সবেতেই উনি আছেন। আমার বিশ্বাস উনি জানেন। তাহলে আমাকে নিয়ে চলুন ওনার কাছে। অবশেষে আমি এবং ভবতারণ বাবু মোড়ল মশাইয়ের বাড়ির সামনে এসে উপস্থিত হলো। নমস্কার, আমি একজন তান্ত্রিক। ভবতারণ বাবুর পুত্রের সাথে কি হয়েছে আশা করছি এতক্ষণ সবাই আপনারা জেনে গেছেন। আমি 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 জানেন বারণ করেছিলাম ও শ্মশানে না যেতে, কিন্তু কিন্তু ওনারা শোনেননি। যা হওয়ার তা তো হয়ে গেছে। এবার দয়া করে আমাদেরকে বলুন ওই শ্মশান সম্বন্ধে কি ইতিহাস জড়িয়ে আছে ওখানে। আপনারা আমার বাড়ির দাওয়ায় এসে বসুন। আমার বয়স ওই 4-20 হতে চলল। আমার বাপ ঠাকুরদার আমলের কথা। এই গ্রামে হরনাথ চৌধুরী নামে একজন নায়েব ছিলেন, বেশ বিত্তশালী। তার একমাত্র মেয়ে কমলিনী। রূপে গুণে তার জুরি মেলা ভার। এদিকে একমাত্র মেয়ে হওয়ার জন্য কিছুতেই মেয়েকে কাছছাড়া করতে চাইতেন না। তিনি বরাবর চাইতেন কোনো সুপাত্রের হাতে মেয়েকে তুলে দিয়ে তার হাতেই যাবতীয় বিষয় সম্পত্তির দায়িত্ব দেবেন। বিভিন্ন জায়গা থেকে সুপাত্রের সম্বন্ধ এলেও হরনাথ চৌধুরীর মনের মতো হয় না। অবশেষে একদিন কালকেতু নামে এক সুদর্শন যুবক দ্বারস্থ হয় হরনাথ চৌধুরীর। কালকেতু রূপে গুণে শিক্ষায় দীক্ষায় মুগ্ধ হয়ে তিনি কমলিনীকে তুলে দেন কালকেতুর হাতে এবং এখানেই স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করেন। এদিকে ঘনিয়ে আসে দুর্যোগের ঘন ঘটা। বিয়ের প্রথম বছর বেশ ভালোভাবেই কেটে যায়। অবশেষে কমলিনী অন্তঃসত্ত্বা হয়। প্রথম সন্তান জন্ম দেওয়ার পরই সেই কন্যা সন্তান চুরি হয়ে যায়। কমলিনী, হরনাথ চৌধুরী এবং বাড়ির সকলে অনেক খোঁজ খবর চালালেও সেই সন্তানের আর কোনো খবর পাওয়া যায় না। কমলিনী সন্তান শোকে ভীষণ ভেঙে পড়ে। বেশ কিছু সময় পর কমলিনী পুনরায় দ্বিতীয়বারের মতো গর্ভবতী হয়। কালকেতুর সাথে কমলিনীর বেশ সুখের সংসার ছিল। এদিকে হরনাথ চৌধুরী বয়সের ভারে পরলোক গমন করেন।
তখন ওই কমলিনী 9 মাসের অন্তঃসত্ত্বা। কমলিনী দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেয়। প্রসবের কিছুক্ষণ পরই তার দ্বিতীয় সন্তানও কেউ আর খুঁজে পায় না। কমলিনী কান্নায় ভেঙে পড়ে। বাড়ির দাস দাসী সবাই মিলে খুঁজতে শুরু করে, কিন্তু অবশেষে তাকেও খুঁজে পাওয়া যায় না। সন্তান হারানো, পিতৃবিয়োগ তাকে ভেঙে ফেলে একেবারে। আচ্ছা দাসী, তোর বাবু কোথায় রে? বেশ কিছুদিন বাড়ি ফেরেনি। কোথায় কোথায় যে চলে যায় মাঝে মাঝে, কিছু বুঝে উঠি না। দিদিমণি, একখান কথা আপনারে বলার ছিল। যদি আপনি রেখে না যান তাহলে কইতে পারি। হ্যাঁ, বল না। আমার স্বামী মাঠের কাজ করে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছিল। সে দেখেছে বাবু নাকি গ্রামের শেষে যে শ্মশানটা আছে সেখানে ঘোরাঘুরি করছিল। নিজের মনে এসব বিড়বিড়ও করতেছিল। পরনে কালো কাপড়, কপালে তিলক। কি যাতা বলছিস? কি দেখতে কি দেখেছিস তার নেই ঠিক। তুই এখন যা, প্রয়োজন পড়লে তোকে ডেকে নেব। দাসীকে চলে যেতে বললেও বিষয়টাকে তো মন থেকে মুছে ফেলতে পারছি না। সত্যি তো, দিন দিন মানুষটা কেমন কেমন বদলে যাচ্ছে। আমি লক্ষ্য করেছি, আমার প্রসবের সময়ও সে বাড়িতে থাকিনি। কোথায় যায়, কি করে, জিজ্ঞেস করলে ঠিক মতো উত্তরও পাওয়া যায় না। এবার আমাকে সঠিকভাবে নজরে রাখতে হবে। পরবর্তী কিছু সময়ের পর কমলিনী পুনরায় গর্ভবতী হয় এবং এক পুত্র সন্তানের জন্ম দেয়। এবার সে ঠিক করেছিল সজাগ থাকবে সারা রাত। কিন্তু হঠাৎ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। কিছুক্ষণ পর ঘুম থেকে জেগে উঠে দেখে তার সেই সন্তানও নেই। আমার সন্তান কোথায়? হায় ঈশ্বর, আমি তো কাউকে বিশ্বাস করতে পারছি না। সেদিন দাসী বলেছিল কালকে তোকে শ্মশানের পাশে দেখেছি। ওখানেই যাব, দেখে কি হয়। আমি কালকেতু, পিশাচ সিদ্ধতান্ত্রিক, সব কটাকে বোকা বানিয়ে আজ আমার চরমতম সিদ্ধি লাভে পৌঁছেছি। দেবী উগ্রচণ্ডাকে প্রসন্ন করে আমি অমরত্ব লাভ করব। আমি হব জগতের শ্রেষ্ঠ তান্ত্রিক। অন্যদিকে কমলিনী পাগলের মতো ছুটতে থাকে শ্মশানের উদ্দেশ্যে। অবশেষে সে দেখে মন্দিরে অনেক মশাল জ্বলছে, মাঝে এক বিশাল হোমকুণ্ড, তার পাশেই তার ছোট্ট সদ্যজাত পুত্র সন্তান শুয়ে আছে। অন্যদিকে কালকেতু কালো বস্ত্র পরে কপালে রক্ত চন্দনের তিলক কেটে আরাধনায় মত্ত। সামনে একটা ছোট্ট হাড়ি কাঠ। শ্মশানবাসিনী মুন্ড বিনাশিনী উগ্রচণ্ডায় নমঃ। ওম নমঃ উগ্রচণ্ডায় নমঃ। নমঃ উগ্রচণ্ডায় নমঃ। এবারে শিশু সন্তানটিকে বলি দিলেই আমার ইচ্ছে একেবারে সম্পন্ন হবে।
এতদিন বারবার কন্যা সন্তান বলি দিলেও আমার মনস্কামনা পূর্ণ হয়নি। মা পুত্র সন্তানের রক্ত চাই। মাই রক্ত নিয়ে আমার মনস্কামনা পূর্ণ করো মা। তুমি মন প্রাণ ভরে রক্ত খাও, রক্ত। না, শয়তান, তুই একটা খুনি। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে ঠকিয়েছিস। আমার সন্তানদের মেরে ফেলেছিস তুই। আমি আমার ছেলের কোনো ক্ষতি হতে দেব না। চলে যা, প্রাণে বাঁচতে চাইলে চলে যা। একে বলি দিয়েই ছাড়বো। আমি তোমাকে ভালোবেসেছিলাম, সংসার করতে চেয়েছিলাম তোমার সাথে। কেন করলে তুমি এমন আমার সাথে? কেন? আমি তান্ত্রিক, আমার উদ্দেশ্য ছিল সিদ্ধি লাভ। তোরা সব মূর্খ। শয়তান, আমি তোকে ছাড়বো না। আজ আমি তোর যজ্ঞ লণ্ডভণ্ড করে দেব। এই সিদ্ধি লাভ তোকে আমি পেতে দেব না। আমি তোকে সিদ্ধি লাভ পেতে। চোখের নিমেষেই কমলিনী ছুটে আসে যজ্ঞের সামনে। সামনে থাকা সমস্ত উপাচার লণ্ডভণ্ড করে দেয়। সামনে থাকা যজ্ঞের সিঁদুর বাতাসের মধ্যে উড়িয়ে দেয়। লাল বর্ণ ধারণ করে চারিধার। শয়তানে, তোর এত বড় সাহস! তুই আমার চক্ষু পণ্ড করিস। দেখ তোর কি হাল করি। এই বলে কালকেতু তার হাতের খাড়াটা দিয়ে সজোরে বসিয়ে দেয় কমলিনীর গলায়। ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে যায়। ধরফর করে লাফাতে থাকে কমলিনীর দেহ। অন্যদিকে হাড়ি কাঠে বলি দেয় শিশু সন্তানটিকে। মাগো, আমায় ক্ষমা করে দাও। এই শয়তান মেয়ে ছেলে এই যজ্ঞ বন্ধ করেছে। আমি বলে দিয়েছি মা, তুমি আমার মানুষ কামনা পূর্ণ করো। প্রত্যেকবারই বলি হওয়া দেহগুলোকে কালকেতু শ্মশানের পাশে পুকুরটাতে ছুঁড়ে ফেলে দেয়। এবারও দুটো দেহ টানতে টানতে জলে সজোরে ফেলে দেয়। পুকুরে সেই নীলাভ আলোর ছটা তৈরি হবে। সে জলে ডুব দিলেই আমার কামনা পূর্ণ হবে। কিন্তু এখনো তো কোন নীলাভ আলোর ছটা তৈরি হলো না। তাহলে মা কি প্রসন্ন হননি? না না, আমি যাব পুকুরে ডুব দিতে। আমার বিশ্বাস আমার মনস্কামনা পূর্ণ হবেই। কালকেতু পুকুরে ডুব দেওয়ার সাথে সাথে শুরু হয় শ্মশানে ঝড়। লণ্ডভণ্ড হতে শুরু করে চারিধার এবং আকাশ ফেটে দেবী উগ্রচণ্ডার হাসির আওয়াজ আসে। কালকেতু, তুই অন্যায় করেছিস। আমি ছলে কৌশলে হওয়া কোনো বলি গ্রহণ করি না। আজ তুই যা করেছিস সবটাই ছল। তোকে এর শাস্তি পেতেই হবে। এই জলে তুই তলিয়ে যাবি চিরকালের মতো। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি পুনরায় এই চক্র শুরু করব। ক্ষমা করে দাও মা। এই বলেই পুকুরের মধ্যে এক বিশাল ঘূর্ণির আবির্ভাব ঘটে। কালকেতু সেই জলের মধ্যে অতলে তলিয়ে যায়। এই ঘটনা আমি আমার ওই বাপ ঠাকুরদার আমলেই শুনেছি। এরপর থেকেই ওই শ্মশানে বিভিন্ন অলৌকিক কার্যকলাপ শুরু হয়। সন্ধ্যার পর থেকে কোনো কৃষক বা মাঝি শ্মশানের পাশ দিয়ে যেতে পারে না। দুবার তো মৃতদেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তাদের আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে
ওই শ্মশান গ্রামবাসীরা নিষিদ্ধ বলে এড়িয়ে চলে। এবারে যখন ওই ভবতারুণ বাবু বারবার ওই শ্মশানে যেতে চাইছিলেন, আমরা বারণ করেছিলাম, কিন্তু তারপর সমস্ত কাজ ভালোভাবে মিটে গেল। আমি একবার ভাবলাম যে তাহলে কি শ্মশান অভিশাপ মুক্ত হলো, কিন্তু না, আপনাদের কাছে যা শুনলাম, যা বুঝলাম, তাতে মনে হয় আবার ফিরে এসেছে সে। আপনারা বরং একবার ওই শ্মশানে যান। ভবতারণ বাবুর পুত্র ওখানে থাকলেও থাকতে পারে। আমি এবং ভবতারণ বাবু উভয়ই প্রাণপণে ছুটতে থাকলাম সেই শ্মশানের উদ্দেশ্যে। এদিকে সন্ধ্যা হয়ে এসেছে, চারিধার অন্ধকার। শ্মশানের মাঝে আমরা দুজন দাঁড়িয়ে। হঠাৎই একটা গোয়ানির আওয়াজ শুনতে পাই সেই মন্দিরের ভিতর থেকে। এটা মহেন্দ্রর আওয়াজ। যখন বাড়ি থেকে চলে গেল সেই সময় ঠিক এরকম আওয়াজ করছিল মুখ থেকে। ভবতারণ বাবু আবেগের বসে ছুটে যান সেই মন্দিরের উদ্দেশ্যে, এবং যাওয়া মাত্রই ভয়ালো হিংস্র মহেন্দ্র শরীরটা সজোরে চেপে ধরে ভবতারণ বাবুর গলা। ভবতারণ বাবুর বিপদ। মহেন্দ্র তার নিজের মধ্যে নেই। যেভাবেই হোক ওনাকে বাঁচাতে হবে। আমাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুরু করতেই হবে। ঝোলা থেকে এক মুঠো বালি নিয়ে মনে মনে মায়ের উদ্দেশ্যে স্মরণ করে ছুঁড়ে দিলাম সেটা ওই পিশাচের উদ্দেশ্যে। ঠিক তখনই সেটা ভবতারণ বাবুকে ছেড়ে ছুটে এক লাফ দিয়ে সেই পুকুরের জলের মধ্যে সিঁধল, তারপর অতলে তলিয়ে গেল। তারানাথ বাবু, মহেন্দ্র ডুবে যাচ্ছে জলের মধ্যে, বাঁচান, ওকে বাঁচান। ও এখন আর মহেন্দ্র নেই, পিশাচে পরিণত হয়েছে। এভাবে হবে না। আমাকে এই মন্দিরের সামনে যজ্ঞ শুরু করতে হবে। অতৃপ্ত বাসনা, ক্ষোভ এবং রাগ কালকেদুকে জাগিয়ে তুলেছে। এই শ্মশানের মধ্যে সে প্রতিশোধ নিতে মরিয়া। আপনি আমার আশেপাশেই থাকবেন, কেমন? আবেগে কোথাও ছুটে যাবেন না। যদি স্বয়ং মহেন্দ্র নিজের রূপেও আসে তবুও না। ঝোলা থেকে এক মুঠো বালি নিয়ে শ্মশানের মাঝে একটা বিশাল গণ্ডি তৈরি করি। তার মাঝে আমি এবং ভবতারণ বাবু বসি। আমার ঝুলি থেকে যাবতীয় যজ্ঞের সমস্ত সরঞ্জাম বের করে আমি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ শুরু করি। ওম হ্রিং মুন্ডমালিনী শ্মশান বাসিনী দেবী কালিকায় নমঃ। ওম চামুণ্ড মুন্ডমালিনী নমঃ। মন্ত্র উচ্চারণের সাথে সাথেই শ্মশানে বিশাল ঝড় উঠেছে। ছাই ভস্য, কাঠ কুটো সব তোলপাড় করতে শুরু করে। শ্মশানের পাশে পুকুরে বিশাল ঘূর্ণির সৃষ্টি হয়। পুকুরের জল উথাল পাথাল হতে শুরু করে। সেখান থেকে উঠে আসে ভালরূপী পিশাচ। শয়তান, বেঁচে থাকতেও তুই মানুষের ক্ষতি করেছিস, এখনো করে চলেছিস। মহেন্দ্রকে ছেড়ে দে বলছি। এই বলে কালকেতু তার চোখ থেকে ভয়ঙ্কর আগুনের গোলা আমার দিকে নিক্ষেপ করতে থাকে। ভবতারণ বাবু, সেই কালকেতু ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়েছে। এই শ্মশান এখন ওর বশে। ওকে থামাতে হলে আমাকে উগ্রচণ্ডার আরাধনা করতে হবে। একমাত্র তিনিই পারেন ওকে সাজা দিতে। এই বলে আমি কোনো রকমে নিজেকে বাঁচিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করি। সেখানে যজ্ঞের আরাধনা শুনি, কিন্তু কালকেতুর পিশাচ কোনোভাবেই মন্দিরের ভেতর প্রবেশ করতে পারছিল না। তাই সে আমাকে ক্রমশ দমানোর চেষ্টা করছিল, চারিধারে ঝড় বিদ্যুৎ বজ্রপাত সৃষ্টি করে। যজ্ঞের আগুন নিভে যাওয়ার উপক্রম। বুঝতে পারি এটা যজ্ঞে বাধা দেওয়ার চেষ্টা। কিছুক্ষণের মধ্যেই যজ্ঞের আগুন থেকে দেবী উগ্রচণ্ডা জাগ্রত হন। বল, কি চাস? কেন আমাকে ডেকেছিস? হে দেবী, কালকেতুর পিশাচ জেগে উঠেছে। সে আগে অনেক মানুষের প্রাণ কেড়েছে, এখনো সে এই খেলায় মত্ত। আপনি বাঁচান আমাদের। এই যজ্ঞের ছাই পুকুরের চারপাশে গণ্ডি করে কেটে দে, তাহলেই এই পিশাচকে আবদ্ধ করা যাবে। এবং আমার নাম নিয়ে মশাল জ্বালিয়ে পুকুরের জলে ছুঁড়ে দিলেই ওর বিনাশ হবে। মাকে প্রণাম জানিয়ে যজ্ঞ শুরু করি এবং সেই ছাই পুকুরের চারিদিকে ছড়িয়ে দিই। মশাল জ্বালিয়ে দেবীমাকে স্মরণ করে সেই মশাল ছুঁড়ে দিই পুকুরের জলে, এবং অলৌকিক ক্ষমতা বলে পুকুরের জল তপ করে জ্বলে ওঠে। পিশাচের ভয়ঙ্কর কণ্ঠে আকাশ বাতাস ভরে ওঠে।
অবশেষে পিশাচ কালকেতুর পূর্ণ বিকাশ ঘটে এবং পুকুরের জলে ভেসে ওঠে মহেন্দ্র শরীর। ভবতারণবাবু এবং আমি কোনো রকমে তার শরীরটা পুকুরের পাড়ে এনে তুলি। হায় ঈশ্বর, কি সর্বনাশ হয়ে গেল! মহেন্দ্র তো নিঃশ্বাস পড়ছে না। চোখ খোল বাবা। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। এই বলে আমি মহেন্দ্রর পেট থেকে কিছুটা জল আর মুখ থেকে কিছুটা জল বার করি এবং দেবী মাতু পাগলিকে স্মরণ করে এক মুঠো ধুলো মহেন্দ্রর কপালে বুলিয়ে দিই এবং ধীরে ধীরে সে চোখ মেরে তাকায়। ভবতারণবাবু, বিপদ কেটে গেছে। তবে আপনি মহেন্দ্রকে নিয়ে এই গ্রামে আর ফিরে আসবেন না। পিশাচের দমন হলেও এই পুকুরে আরও অনেক মৃতদেহ ফেলা হয়েছিল। তাদের চোখের জল অভিশাপ মিশে আছে এই চত্বরে। চেষ্টা করবেন এই পুকুর যাতে বুঝিয়ে ফেলার ব্যবস্থা করা হয়। আপনি যা বলবেন তাই হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য।